নমস্কার, ক্যালকলিং টিভি, ইন্দো বাংলা টাইমস, হেডলাইন্স ত্রিপুরা আর ডেইলি হান্টের সমস্ত দর্শককে একযোগে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য এখানে এসেছি এবং যে বিষয়ে আলোচনাটা করতে গেলে ওই সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতা ছাড়া এগোনো যায় না যে এই পৃথিবীকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। এই পৃথিবীকে এই শিশুর কাছে, নবজাতকের কাছে বাসযোগ্য করে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেই বিষয়ে যারা নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে অন্যতম ডাক্তার অঞ্জন ভট্টাচার্য। উনি একজন স্বনামধন্য চিকিৎসক। উনি অ্যাপোলো হসপিটালের সঙ্গে যেমন যুক্ত, তেমনি নবজাতক বলে একটি সংস্থার উনি প্রাণপুরুষ এবং প্রতিষ্ঠাতা। যারা অ্যাপোলো যেমন প্রথম বোধহয় কর্পোরেট হসপিটাল যারা এই বিষয়ে একটা চিকিৎসা শুরু করেছিল, আর নবজাতকও এই বিষয়ে পরিষেবা দিচ্ছে আরও উন্নততর এবং অনেকটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ নিয়ে। অনেক স্বাগতম ডক্টর ভট্টাচার্য, আপনাকে নমস্কার। একটু বড় হলে যেটা দেখা যায় অনেক সময় বাচ্চা অ্যাটেনশন ড্র করার জন্য এমন কিছু করে যেগুলোকে আমরা ভাবি বাচ্চা তো একটু অ্যাটেনশন ড্র করতে চাইছে, ওটাকেও ইগনোর করি। এই যে অ্যাটেনশন ড্র করার চেষ্টাটা বা ইচ্ছেটা, এটাও কি ডিসঅর্ডার? না, এটা ডিসঅর্ডার নয়, কিন্তু এটা ট্রিটমেন্ট দরকার, ঠিক আছে? এবং এটা ট্রিটমেন্টটা ভয়ঙ্কর ইজি। আমরা ট্রিটমেন্টটা আজকে দেবো, 2 সপ্তাহের মধ্যে আপনার এই প্রবলেম চলে যাবে আর কোনোদিন ফিরেও আসবে না। এটা এত ইজি। সুতরাং আপনার দিক থেকে দেখা দরকার যে আমার প্রবলেমটা প্রবলেম বলে মনে হচ্ছে কিনা, আর আমার প্রবলেমটা আমার প্রবলেম মনে হচ্ছে নাকি ঠাকুমার মনে হচ্ছে প্রবলেম নেই। আমার যদি প্রবলেম আছে মনে হয়, আমি আমার ছেলেকে বাঁচাই। ঠাকুমা পুরনো দিনের কথা জানেন, তিনি ভালো হতে পারেন, খুব ভালো চাইতে পারেন আমার, আমি এই বিপদ জিইয়ে রাখবো না। এবং কিছু আছে যেগুলো এরকম ম্যাজিকের মতো মিটে যেতে পারে। আমাদের এখানে 16 বছর ধরে ওরকমই হচ্ছে, কিন্তু একটা ইন্টারভেনশন দরকার, যেটা এক্সপার্ট ইন্টারভেনশন দরকার, যেটা এককালে একটা বিরাট সমাজ ছিল, সেখানে কেউ না কেউ জানতো বাড়ির, তাদের কথা যারা ভালো হওয়ার ভালো হতো, আর যারা বাজে হওয়া তারা বাজে হয়ে যেত, এবং যারা বাজে হতো তাদের আমরা খুব পিটতাম। মডেলটা ভালো ছিল না। যেমন নিউবর্ন কেয়ারে আগে আমরা বাচ্চাকে ন্যাচারালভাবে মানুষ করতাম, 4 গুণ বাচ্চা মরে যেত, এই ছিল আউটকাম। ওটা তো ভালো ছিল না। এখন আমরা ওইটাকে কেরালা মডেল বলতে চাই, কেননা কেরালাতে এখন ইউরোপের ইকুইভ্যালেন্ট ইনফ্যান্ট মর্টালিটি রেট। সারা দেশে যেরকম হচ্ছে কেরালাতে ওরা করে ফেলেছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গে মাঝামাঝি, খুব একটা খারাপ নয়। পশ্চিমবঙ্গে যেহেতু ডাক্তার খুব ভালো পাওয়া যায়, সেই জন্য যেটা মানে আমরা তো বিলেতের পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এক্সামিনেশনটা পরীক্ষাটা নিই আমরা, তো সাহেবরা আসেন পরীক্ষা নিতে আমাদের সঙ্গে, তো ওনারা কমেন্ট করে যে বাবা পশ্চিমবঙ্গের মতো ভালো ডাক্তার তো কোথাও দেখছি না। অথচ অবস্থাটা দেখুন, যদি অবস্থাটা এখন আস্তে আস্তে ঘুরছে, কিন্তু লক্ষ্য করেছেন তো এখন অনেকে যাচ্ছে, কার খপ্পরে পড়ছে সেটা আলাদা, অ্যাটলিস্ট যাওয়ার প্রবণতাটা এসেছে। রাইট। তো সেই জন্য আস্তে আস্তে ধীরে ধীরেই প্রগ্রেসটা হয়, এবং সেইভাবেই বুঝতে হবে যে ঠাকুমারা হয়তো আগে বলতেন, তাতে কারুর ভালো হতো, কারুর হতো না। ঠাকুমা তো বাজে ভেবে বলতেন না, ভালো ভেবে বলতেন। ভালো ভেবে বলা আর ভালো বলা, এই দুটোর মধ্যে যে একটা তফাৎ আছে, এডুকেটেড মানুষ হিসেবে আজকে আপনি ওইটুকু শিখুন। তাহলে আপনার সমস্যা মনে হলেই এক্সপার্টের কাছে নিয়ে এসে মিটিয়ে ফেলুন, ঝামেলা চলে যাবে। সবাই এক্সপার্ট নয়, এইটা আপনি বুঝুন যে কে এক্সপার্ট আর কে এক্সপার্ট না। এটা জানবার জন্য আপনার নিজের এডুকেশনটার উপর আমাদের ভরসা করতে হবে। আপনি যদি জানেন, খুব সিম্পল, ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান কিনা, প্রপার জায়গায় প্রপারলি ট্রেন্ড ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান, সিম্পল ব্যাপার, করে নিলেই আপনার ঝামেলা ঘটে যাবে। আপনি কলকাতা ডেভেলপমেন্ট মডেলের কথা 3-4 বার বলেছেন, ওইটাতে আমি আসবো। তার আগে ছোট্ট করে একটু জেনে নিতে চাইবো, এই যে ধরুন আপনি বারে বলছেন, ঠাকুমার উদাহরণ দিয়েছেন, কোথাও হয়তো বাবা মাকে ভিক্টিমাইজ করছি, ঠাকুমার নামটা নিচ্ছি লোকে রিলেট করতে পারবে বলে, কিন্তু শুধু তো ঠাকুমা না, বাবা মার দিক থেকে অনেক সময় বাবা মা, টিচার, ডাক্তার, প্রতিবেশী, কোথায় ভুলটা নেই। তো এই চিকিৎসাটার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, তো তাহলে ওটাও হওয়া উচিত যে ওনাদের সচেতন করা বা ওনাদের একটা বেসিক ট্রেনিং বা চলছে, সে কাজ চলছে। এটাকে বলা হয় অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এই যেমন আজকে যে প্রোগ্রামটা করছি, এটা পার্ট অফ দ্যাট রেসপন্সিবিলিটি, অ্যাডভোকেসি রেসপন্সিবিলিটি বলে। অ্যাডভোকেট করছি আমরা, কেন আমরা এই হার্ড হিটিং কথাগুলো হার্ড হিটিংভাবে বললে তবে যদি একটু চেঞ্জ হয়। কোনো জিনিস চেঞ্জ করতে গেলে কগনিটিভ ফ্যাকাল্টি লাগে, তো যেটা আমাদের কগনিটিভ পুলগুলো তো তত নয়। তো সেই জন্য আমাদের মতো দেশগুলোতে এই কথা আরও হার্ড হিটিংভাবে বলার প্রয়োজন আছে, করে ধীরে ধীরে উন্নতিটা আনবার ব্যাপার আছে। মিষ্টি করে বললে লোকে গাই করে না, জারটা জরুরি, এটা আমরা বিদেশে ক্লিয়ারলি জানি।
ওই জন্য বিদেশিদের কথা অনেকের আবার ভালো লাগে না, ক্যাট করে বলে, নইলে হয় না তো। কলকাতা ডেভেলপমেন্ট মডেলের কথা একটু যদি শুনি, যেটা কি রাইট, কলকাতা ডেভেলপমেন্ট মডেল হচ্ছে এমন একটা মডেল যেখানে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নিয়ে যদি কোনো বাচ্চা যে কোনো বয়সে আসে, তাহলে সেই বাচ্চার ভালো করে দেওয়া যায়। আচ্ছা, এটা সিম্পলভাবে বললাম, ইংরেজিটা বলি। পেপার যেটা পাবলিশ হয়েছে সেটা বলছে ইট ইজ দ্য ইউনিভার্সাল কেয়ার পাথওয়ে ফর চিলড্রেন উইথ স্পেশাল নিডস 0 to 18। কি বলছে এটা, কি দেখাচ্ছে যে আমরা 480টা বাচ্চা 2014 সালে, তার আগের 4 বছরের অ্যানালিসিস, আমাদের ওখানে যে 480টা বাচ্চা এসেছিল তাদের মধ্যে অর্ধেক ছিল মাইল্ড টু মডারেট গ্রুপ, অর্ধেক ছিল সিভিয়ার টু প্রোফাউন্ড গ্রুপ। এই হাফ অ্যান্ড হাফ গ্রুপ তাদের যখন আমরা কলকাতা ডেভেলপমেন্টাল মডেলটা ব্যবহার করা হলো, তখন দেখা গেল 85% অফ দেম অ্যাভারেজ 8 মাসের মধ্যে নর্মাল স্কুলে ফেরত চলে গেল। আমাদের কিন্তু বিলেতের মডেলে কাজ হয়, আমাদের এখান থেকে একটা বাচ্চা আজ অবধি স্পেশাল স্কুলে যায়নি। এই সপ্তাহে আপনি দেখবেন খবরের কাগজে একটা নিউজ বেরিয়েছে যে অন্তর্ভুক্তি বাচ্চাদের আসল চিকিৎসা। আমার নামে বেরোয়নি, অন্য ডাক্তাররা বলছেন এখন। ইনক্লুশন মানে যে স্পেশাল স্কুল থাকার প্রয়োজন নেই, এই কথাটাই আসল। স্পেশাল স্কুলের আমি যেখানে ট্রেন্ড, নিউহ্যাম ইউনিভার্সিটি, যেটা মানে লন্ডনের একটা প্রখ্যাত ইউনিভার্সিটি, যেখানে চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারটা ওদের দেশের মডেল ছিল, আমি সেইখানে ট্রেন্ড। ওরা ওখানে কোনো স্পেশাল নিড স্কুল ছিল না ওদের। আমার সেই দেখে অভ্যেস যে বাচ্চা সবসময় নর্মাল স্কুলেই যায়, সেইখানে তাদের যা যা প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর বন্দোবস্ত থাকে। কলকাতাতে তো সেই সুযোগ পাবো না। আমাদের মডেলটা ওই জন্য আরেকটু ইন্টেন্স এবং আরেকটু এফেক্টিভ। যেটা আমরা বিদেশে দেখাচ্ছি, সেটা কি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এখানে যদি বাচ্চা আসে, সে যে সিভিরিটি নিয়ে আসুক না কেন, অটিজম নিয়ে আসুক, ADHD নিয়ে আসুক, লার্নিং ডিসেবিলিটি নিয়ে আসুক, সেরিব্রাল পলসি নিয়ে আসুক, সিভিয়ার আসুক, মডারেট আসুক, প্রোফাউন্ড আসুক, মাইল্ড আসুক, যাই আসুক, আমরা যদি কাজ করি অ্যাভারেজ মানে হচ্ছে কারোর 3 মাসে হচ্ছে, কারোর 3 বছরে হচ্ছে, কিন্তু অ্যাভারেজে 8 মাসের মধ্যে নর্মাল স্কুলে তারা ঢুকে যাচ্ছে এবং তারপর থেকে নর্মাল লাইফ লিড করতে শুরু করছে। নর্মাল ফাংশনালিটি আমরা এনে দিতে পারি। বিদেশে যে বেস্ট ফিগার কোট করা আছে এই মুহূর্তে, সেটা হচ্ছে 59% ইন বেস্ট সেন্টার্স। তাহলে বোঝা যাচ্ছে আমরা দেশে আমল দিনা বলে একটা কি বিউটিফুল মডেলকে এম্পাওয়ার করছি না। এটা কিন্তু দেশের ব্যাপার, যে তা আবার হতে পারে নাকি দূর বলে। কিন্তু পেশেন্ট আসছে আমার অস্ট্রেলিয়ার থেকে, UK থেকে, ভিয়েতনাম থেকে, এই মুহূর্তের কথা বলছি। বাংলাদেশ থেকে তো ভর্তি পেশেন্ট আসে, আমার অর্ধেক পেশেন্টই বাংলাদেশ থেকে আসে। বাংলাদেশ থেকে আসা পেশেন্টের একটা গুণ আছে, এই 85টা ওদের ক্ষেত্রে 90, তাহলে বাকিদের ক্ষেত্রে 80। এটা বুঝতে হবে। কেন? এটা কথা শুনে আমরা যেগুলো বলি সেই ডাক্তারের কথা শুনতে হয়। এটা ওরা যতটা জানে, এপার বাংলার লোকের একটু কম জানে। সেই থেকে 10% লস করে, 10% বাচ্চা একটু বেচারিরা সুযোগ পেয়েও সুযোগে সদ্ব্যবহার করতে পারে না। তো এই যে ধরুন আপনি বলছেন যে ইনক্লুশন বা একসঙ্গে যারা একটু, যদি আমি স্পেশাল চাইল্ড টার্মটা ইউজ করি, তারা মেন স্ট্রিম এডুকেশনের সঙ্গে একটা অ্যাসিমিলেটেড হয়ে, শুধু অ্যাসিমিলেটেড না, তারপরে তারা গিয়ে এমন নর্মাল কাজকর্ম করছে যে কেউ জানেই না ওদের কোনো স্পেশাল নিডস ছিল। এইটা হচ্ছে আমাদের প্রথম দিকে কোনো রকম কোনো রিস্ক থাকে, অনেকে ভয় পায় যে ভয়টাই বিপদ, বাঙালিদের ভয়, এই ভয়টাই হচ্ছে বিপদ। ভয়ের আগে গিয়ে হচ্ছে জিত, তাই তো? তাহলে আমাদের ভয় কাটানো দরকার, যে নিয়ে যাব, ডাক্তার যদি কিছু একটা বলে দেয়, টেস্ট করাবো, যদি সুগার ধরা পড়ে, বোকা বোকা ব্যাপার। এটা তো করতে নেই, এটা আপনাদেরও বলছি করবেন না। টেস্ট করলে যে সত্যটা জানতে পারবেন। একই ব্যাপার এই বাচ্চাদের ক্ষেত্রে, আপনার মনে হলে আপনি এলে সত্যটা জানতে পারবেন, আপনি ভয় পেলে জানতে পারবেন না। জেনে কি করতে হবে আমরা বলে দিচ্ছি, আমরা ওই জন্য এন্ড পয়েন্টটা আগে দেখাচ্ছি। আপনার বাচ্চা নর্মাল হয়ে যাবে, আপনি যা যা বলছি সেগুলো যদি শোনেন, এবং সেটা বর্ডারের এপারে ওপরে দুরকম রেজাল্ট আছে, ওই দেখে বুঝে নিন। খারাপটা খুব একটা খারাপ না, 80% ইজ নট আ ব্যাড রেজাল্ট, বোঝা গেল তো? সুতরাং অসুবিধাটা নেই, এবং সেটা 16 বছর ধরে আমরা করছি বলেই আজও টিকে আছে, এবং উত্তরোত্তর জিনিসটা সারা ভারতবর্ষে কিন্তু এখন এই ধারাটা চলে এসছে। ডাক্তারদের মধ্যে কিন্তু এখন অটিজম বলে সারবে না কথাটা বলছে কম লোক,
যদিও এখনো বহু লোক বলছে সংখ্যা কমছে। আগে যেটা অন্য কেউ বললে সবাই রেড়ে করে তেড়ে আসতো, বলছে উল্টোপাল্টা কথা বলছে, এই বোধহয় মানে কেমন একটু ডাক্তার আর কি, বুঝতে পেরেছেন তো? তো সেইটা হচ্ছে প্রবলেমটা ছিল। এখন সেই প্রবলেমগুলো আমরা কাটিয়ে আমরা এখন গোল্ডেন ফেজে ঢুকছি। মানে রেট অফ রিকভারি ইজ ভেরি হাই, ভেরি হাই, অ্যান্ড থ্যাঙ্কফুলি দিস ইজ ওয়ান অফ দোজ কন্ডিশনস যেটা ইউ ক্যান রিকভার, whereas you cannot recover from your diabetes. You can't. যা বিজ্ঞানী ব্যবহার করুন না কেন, আপনাকে চিকিৎসা চালিয়ে যেতে হবে সারা জীবন। এটা এক্ষেত্রে সত্য নাও হতে পারে। তা আপনি নিজে যেটা প্রতিষ্ঠা করেছেন নবজাতক, এখানে কি আরও বেশি করে মানে ধরুন আরও হোলিস্টিক কিছুর ব্যবস্থা বা ওই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ যেটা আপনি আগে উল্লেখ করেছেন দরকার? অ্যাপোলোতে তো নানান ডাক্তার আছে, নানান কিছু চিকিৎসা চলে, সেই জায়গাটাতে বসে এই জিনিসটা ভালো করে করা মুশকিল। এরা তো যে বাচ্চাগুলো চিকিৎসা করাচ্ছে তারা তখনও ভালো হয়নি, ফলে তারা চেঁচামেচি করতে পারে, তারা একটু হইচই করতে পারে, অন্য কাজের অসুবিধা হয় বলে আমরা একটু বাইরে করছি অ্যাপোলোর রিকোয়েস্টে। তো সেই কারণের জন্য ওটা আমার সেন্টার ঠিক নয়। আমি অ্যাকচুয়ালি চাই কর্পোরেট সেট আপগুলোতে এই জিনিসগুলো ভালো করে চালু হোক। প্রত্যেক ডাক্তার একটা করে নিজের চেম্বার থাকুক, এটা আমি চাই না। ভালো না এটা, মানে শুধু নিজের জন্য কেন কাজ করব আমরা সবার জন্য কাজ সবাই মিলে করি না। তো এটা বাধ্য হয়ে করা, এবং এটা তৃতীয় বিশ্বের ট্র্যাজেডি, কিন্তু আমরা করছি তো সেইটা, যার জন্য আপনি এটাকে অ্যাপোলোর চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারের এক্সটেনশন হিসেবে ভাববেন। হ্যাঁ, তো মানে ফরমেশন যাই হোক, মানে এখানে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ নিয়ে সেই তার মধ্যে আপনার প্রথম তো একটা নিউরোলজি বোধহয় আসছে। নিউরোলজি আমরা ব্যবহার করি যদি কারোর নিউরোলজিক্যাল প্রবলেম থাকে, আর যাদের নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম আছে তাদের লাগে না সেটা। উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন একটা বাচ্চার এপিলেপসি আছে, ঠিক আছে, ওটা একটা নিউরোলজিক্যাল প্রবলেম, কিন্তু তার সঙ্গে যদি ডেভেলপমেন্টাল প্রবলেম থাকে, নিউরোলজিস্টের কাছে গেলে আপনার সেই প্রবলেমটা সে ধরতে নাও পারে, সে হয়তো শুধু এপিলেপসির চিকিৎসা দিয়ে ছেড়ে দিল। আর গ্রেট অলমো স্ট্রিট হসপিটালে আমি 1.5 বছর ধরে শিখেছি নন মেডিকেল ম্যানেজমেন্ট অফ এপিলেপসি, অর্থাৎ নিউরোলজির যে পার্টটা পারবে না সেই পার্টটা আমার দক্ষতা। গ্রেট অলমো স্ট্রিট হসপিটাল হচ্ছে প্রিন্সেস ডায়ানা যেটাকে ওপেন করেছিলেন, ওটা চিলড্রেন্স হসপিটাল, ওটা বিশ্বের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট চিলড্রেন্স হসপিটাল, একদম ডেডিকেটেড, বিলেতে, লন্ডনের বুকে। তো সেইখানে আমি 1.5 বছর ধরে এই নন মেডিকেল ম্যানেজমেন্ট অফ এপিলেপসি শিখেছি। অর্থাৎ বুঝতে পারছেন তো, একজন ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ানের হাতে পড়লে এই পার্টটা ম্যানেজড হবে যেটা অ্যাকচুয়ালি ম্যাটার করে আসলে, আর নিউরোলজির পার্টটা ম্যানেজড হবে পিডিয়াট্রিক নিউরোলজিস্ট দিয়ে। অ্যাপোলো হসপিটালে এই সমস্ত কিছু পাওয়া যায়, এবং সেই জন্য আমি জিনিসটা করতে চাই আমাদের অ্যাপোলো হসপিটালের মতো হসপিটালগুলোতে, যেখানে সব কিছু পাওয়া যাবে, প্লাস ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ান ডেভেলপমেন্টালের চিকিৎসাটা করবে। বাবা মাদের উচিত ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ানের কাছে এসে কার কাছে কখন যেতে হবে সেটা করা, কেননা ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ানরা স্পেসিফিক্যালি ট্রেন্ড ফর কেয়ার কোঅর্ডিনেশন। অন্যের কাছে যে পাঠাতে হয়, এটা ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিশিয়ানদের থেকে আর বেটার কাউকে ট্রেনিং দেওয়া নেই। সেই জন্য একটা বিপদ আমাদের মতো দেশে হয়, যেখানে ডাক্তাররা সবাই ট্রেন যে আমার কাছেই কী করে তুই এসে ভালো হবি, যেটা আজকাল আর একদম রাইট নয়। কেননা ডেভেলপমেন্টাল প্রবলেম ছাড়াও অন্যান্য চিকিৎসাতেও আজকাল সবাই আউড়াচ্ছে একটা দুলি, যেটাকে ওরা বলছে মাল্টিডিসিপ্লিনারি, কিন্তু সেটা খায় না মাথায় মাখে, সেটা হয়তো সবাই জানে না। প্র্যাকটিসটা আসবে, সাহেবরা বলতে শুরু করেছে, অতঃপর আমরা কোনো না কোনো একদিন বলবো যখন, তখন আমাদের বাচ্চাগুলো ভালো হবে বেশি। এই হচ্ছে হোল প্যারাডাইমটা। আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা ইস্যু, সেটা হচ্ছে ডেভেলপমেন্টাল ইস্যুগুলো নিয়ে মাথা ঘামাতে হতে পারে, এটা হয়তো আদারওয়াইজ ভাবনাতেও আসতো না, কারণ ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিক্স ইজ আ ভেরি ন্যাসেন্ট ব্রাঞ্চ ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের এই চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টারটা ওপেন করতে আসেন ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের পৃথিবীর প্রথম ডেভেলপমেন্টাল পিডিয়াট্রিক্সের প্রফেসর ব্রেন্ট টেলর। সে ছবি আমরা পারলে শেয়ার করে নেবো কোনো এক সময়। কলকাতার অ্যাপোলোতে আসেন, কেননা তৃতীয় বিশ্বে এই প্রথম একটা ডেভেলপমেন্টাল সেট আপ কর্পোরেট হেলথ কেয়ার সেক্টরে প্রথম হচ্ছিল, এবং ওনার মতো পৃথিবীর বিশ্বের প্রথম প্রফেসর যেহেতু উনি আমাদের সাবজেক্টে, ওনার মতো লোক, উনি তখন জাস্ট রিটায়ার করে গেছেন, ওনার মতো লোকই এটার গুরুত্বটা বুঝেছিলেন। আমরা এবার গুরুত্বটা বুঝলেই হলো। আপনি যেমন বললেন যে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচটা অনেক সময় খুব লুজলি একটা ইউজ হয়, সিমিলারলি আর একটাও জানি না ওটাও লুজলি ইউজ হয় কিনা, কাউন্সেলিং। অনেকেই বলেন যে ডাক্তারের কাছে না গিয়ে বাচ্চাকে এটা কাউন্সেলিং করো।
কাউন্সেলিং নিয়ে ভ্রান্ত ধারণার কোনো শেষ নেই। অধিকাংশ ডাক্তারই ভাবেন যে আমরা এই যে পেশেন্টকে বলে দিলাম এটাই কাউন্সেলিং, আর কাউন্সেলিং যারা জানেন তারা জানেন যে ওইটা এক্স্যাক্টলি অপোজিট অফ হোয়াট কাউন্সেলিং ইজ। যে কারণে আমাদের এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাতে 1 বছর ধরে টানা অ্যাপ্লাইড শেখানো হয়, এবং আমাদের এই যারা কাজ করেন মানে পড়েন এখানে পড়াশুনো করেন যারা এখানে, তারা এক্সপোজার পান MRCP-CH এর যে কমিউনিকেশন স্টেশন থাকে, মানে ওখানে ডাক্তারকে ডাক্তার হিসেবে MRCP হিসেবে পাস করতে গেলে কথা কী করে বলতে হয় সেটা করে দেখাতে হয় পরীক্ষাতে, এবং সেটাতে আমার এই ডিপ্লোমা স্টুডেন্টরা রোল প্লেয়ার হিসেবে চান্স পায়। তারা চোখের সামনে কাউন্সেলিং কাকে বলে, বিদেশের স্ট্যান্ডার্ডে হাইয়েস্ট স্ট্যান্ডার্ড কোনটা পৃথিবীতে, সেটা দেখবার সুযোগ পায়। সেই দিয়ে আমরা তাদের ট্রেন করি, সেইটাই কাউন্সেলিং। পেশেন্টকে আমি দুটো কথা বলে দিলাম, এটা কাউন্সেলিং নয়, এটা ইনফরমেশন গিভিং। বোঝা গেল তো? দুটো তফাৎ আকাশ আর পাতালে, এবং সেইখান থেকেই বিপদগুলো ঘটে। মানে আমরা খুব হালকাভাবে ব্যাপারটাকে নিয়ে নিয়ে, হ্যাঁ, বোঝানো মুশকিল না। কেন এক কথায় দেখুন, আমি আপনাকে বোঝাতে কিন্তু পারলাম না, কেননা এটা আমাকে বোঝাতে গেলে আমাকে কোর্সটা করাতে হবে, তাহলেই তো সময় বেশি লাগবে। টেলিভিশনের দর্শক কী করে বুঝবেন? বুঝতে পারবেন না। কিন্তু এটা তফাৎ আছে, এটা জানো। আর ডাক্তার কিছু একটা বলে দিল, বা হেলথ কেয়ার প্রফেশনাল কিছু একটা বলে দিল, নিউট্রিশনাল কাউন্সেলিং, নিউট্রিশনিস্ট কিছু একটা বলে দিল, ওটা কাউন্সেলিং নয়। এখন তো ধরুন নানান থেরাপিও আসছে যেগুলো দিয়ে এই ধরনের শিশুদের, সেটা মিউজিক থেরাপি হতে পারে, ফিজিওথেরাপি হতে পারে, এগুলো তো গুরুত্বপূর্ণ পার্ট অফ আপনাদের যে হোলিস্টিক। এক একটা গুরুত্বপূর্ণ, এক একটা গুরুত্বপূর্ণ নয়। যেমন ফিজিওথেরাপিটা ধরি, ওটা তো প্রপার থেরাপি একটা, তো ওর যেমন দুরকম আছে, একটা হচ্ছে যারা জেনে করে, আর একটা হচ্ছে যারা অন্ধের মতো করে। আপনি যে কোনো লাইনে ধরতে পারেন, সায়েন্সের টিচার যেমন একদল টিচার জেনে পড়ান, তাদের স্টুডেন্টরা নাম করে দান করে, ভালো নাম বড় হয়, আর একজন হচ্ছে ওই নোট দিয়ে যাচ্ছেন বছরের পর বছর, সেটাই পড়ে। তো এরকম থেরাপিস্টদের মধ্যেও আছে। আর মিউজিক থেরাপিটা হচ্ছে একদম ভয়ঙ্কর জিনিস। মিউজিক থেরাপির নামে যেটা চলে সেই জিনিসটা মিউজিক থেরাপি নয়। আমাদের এখানে পৃথিবীর প্রথম যিনি মিউজিক থেরাপিস্ট, লুসান ম্যাগিল, ওই যে স্লোয়ান কেটারিং হসপিটাল, নিউ জার্সি, যেখানে সোনিয়া গান্ধী একবার গেছিলেন, কি গেছিলেন উনি, একটা কথা এসেছিল না, হ্যাঁ, ওইখানে উনি আজ থেকে 40 বছর আগে প্রথম মিউজিক থেরাপি শুরু করেন। মিউজিক অ্যাজ এ থেরাপি উনি আমাদের এখানে এসে পড়িয়ে গেছেন, এই কলকাতাতে অ্যাপোলোর অডিটোরিয়ামে। তো উনি যখন এসেছেন, উনি প্রথম কথা যেটা বলেছেন, আই এম নট আ মিউজিশিয়ান, আই ডোন্ট নো মিউজিক, আই এম আ থেরাপিস্ট অ্যান্ড আই এম ইউজিং মাই মিউজিক অ্যাজ থেরাপি। সো এই থেরাপির পার্টটা আগে জানলে তবে মিউজিক থেরাপিস্ট হওয়া যায়। এবার থেরাপি কাকে বলে সেই নিয়েও ভ্রান্ত ধারণা, কাউন্সেলিংয়ের মতো। এই এত রকম ভ্রান্ত ধারণা পেরোনোর রাস্তাটা সহজ। যারা ওয়ার্ল্ডের বোনাফাইড ট্রেনার, তাদের হাতে আমরা যদি সেই ট্রেনিংগুলো নিই, তাহলে আর কোনো বিপদ রইল না। যেমন স্কটল্যান্ড থেকে পিএইচডি করা মিউজিক থেরাপির উপর যখন মিউজিক থেরাপিস্ট আমাদের কলকাতাতে ছিলেন, আমি তখন সেই ব্যবহার করতাম মিউজিক থেরাপি। যে মুহূর্তে উনি চলে গেলেন, আমি সেই মুহূর্ত থেকে আর কোনো দিন মিউজিক অ্যাজ এ থেরাপি ইউজ করিনি, কেননা আমার ওরকম থেরাপিস্ট এখনও ট্রেনিং থেরাপিস্ট তৈরি হয়নি। ভারতবর্ষের জায়গায় জায়গায় মিউজিক থেরাপির সার্টিফিকেশন কোর্স চালু হয়ে গেছে, বুঝতে পেরেছেন তো? এটা হচ্ছে বিপদটা। এবং নানান সেন্টারও খুলে গেছে, সেগুলো হচ্ছে বিপদগুলো। বাচ্চাদের এই বিপদগুলো দূর করার জন্যই আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছি। কেন এখন এই গোল্ডেন স্টেজটাতে নিউবর্ন ইউনিটগুলো, যেমন ওই প্রেশার কুকারে অটোক্লেভ করা বন্ধ করে প্রপার জায়গায় প্রপার কেয়ার হলো, এই আমরা প্রথম বছর যেখানে আমরা ওটা স্টার্ট করা উচিত। এবার আমাদের দেশে প্রপার চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার, আর্লি ইন্টারভেনশন সেন্টার হওয়ার দিন এসে গেছে। সেই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করার চেষ্টা করছি। আপনি ডেভিলস অ্যাডভোকেট বলে আমাকে, ওটার দরকার আছে খুব, আমাকে বলা হয়। হ্যাঁ, আপনি যেই পড়ানোর বা ট্রেনিংয়ের কথা বলছেন, বা যেটা আপনাদের ট্রেনিং সেন্টার আছে, এটাতে ঠিক কারা, মানে একদম স্পেসিফিক্যালি বলতে গেলে কারা আসতে পারে এবং কি ট্রেনিং দেয়? অ্যাবসলিউটলি। তো এইটা যেহেতু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে হচ্ছে, এটা একটা গভর্নমেন্টের প্রোগ্রাম, তাদের যে সিসিপিটিআর কোলাবোরেটিভ রিসার্চ প্রোগ্রাম যেটা, সেটার আন্ডারে হচ্ছে। তো সুতরাং এইখানে যে কোনো গ্র্যাজুয়েট চাইল্ডহুড ডিসেবিলিটির উপর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করতে চায়, তাদের নেওয়া হয়।
করতে করতে বোঝা যায় যে কারা পারবে কারা পারবে না। কেননা আমাদের দেশে এডুকেশনটা নিয়ে একটা প্রবলেম আছে। গ্র্যাজুয়েটদের যে লেভেলটা আছে, সত্যি যদি সেই লেভেল সে পৌঁছে থাকে তাহলে প্রবলেম হবে না। আমরা নেওয়ার সময় একটা কাউন্সেলিং করে বেছে নিই, ওটা একটা সিস্টেম আছে, গভর্নমেন্ট ইউনিভার্সিটি তো একটা সিস্টেমের থ্রু দিয়ে হয়, তো মোরাললেস আমাদের ঝামেলা হয় না। কিন্তু কেউ যদি ভাবে যে আমি ফাঁকি মেরে করবো, তাহলে তাদের জন্য এই জায়গাটা না। যদি সত্যি শিখতে আসতে চায়, একটা বছর ডেডিকেট করতে হবে, ডেডিকেট করলে হয়ে যাবে। আমরা এটা বেসিক্যালি লসে চালাই। আমরা ইউনিভার্সিটিকে বারংবার চিঠি দিচ্ছি যে দেখুন আপনারাই বলুন না এটাতে আমাদের কোনো লাভ আছে না লোকসান আছে। ওরা বলছে হ্যাঁ আমরা জানি লোকসান আছে, কিন্তু এই দামেই চালাতে হবে। চালাচ্ছি এই কারণে, কেননা যাতে স্কিল ডেভেলপ করে, এবং চালাচ্ছি আমরা কেননা আমাদের যে পেশেন্টরা আসছে তাদের পয়সাটাতে আমরা এই লসটাকে অ্যাবজর্ব করছি। যদি আমরা এটাতে লসটা করতাম তাহলে আমরা পেশেন্টদের হয়তো আর একটু কম দামে করতেও পারতাম কোনো এক সময়। লাস্ট 6 বছরে আমরা দাম বাড়াইনি, ঠিক আছে, সেটা আমাদের যেহেতু পেশেন্ট সংখ্যায় বেড়েছে সেই জন্য। কিন্তু এই যেই আমাদের এইগুলো এডুকেশনের জন্য অ্যাবজর্ব করতে হচ্ছে, আমরা কিন্তু সোর্স অফ আর্নিং একটাই, আমরা খেটে খাই। যে দিন আমি কাজ করছি না, যে ঘন্টাটা আমি কাজ করছি না, যে মুহূর্তে আমি এখানে বসে করছি, সেই মুহূর্তটা কিন্তু আমি আর্ন করছি না, কিন্তু আমরা সেটা দিই, পরীক্ষা নিতে যাই করি, সেগুলো সব আমরা নিজেদের ফ্রি টাইমে করি বা আমাদের পয়সা উপার্জন না করে করি। সেইটা দিয়ে চলে যাচ্ছে বলে এখন এই মুহূর্তে চলছে। কেননা আমরা বিপদটা বুঝি আমাদের দেশে। স্নেক চার্মারের দেশ, সাধু সন্তর দেশ, উল্টোপাল্টা জিনিস করবার লোকের অভাবই নেই। সঠিক জিনিসটা চালু করা খুব বিপদ, খুব ঝামেলা। সেই জন্য ডেভিলস অ্যাডভোকেট, বেড়ালের গলায় ঘণ্টা বাঁধা, কিছু লোকের বরাতে পড়ে, আমার বরাতে পড়েছে, আমি খুশি মনে করি, আঁচড় কামড় দিয়ে আমাকে রক্তাক্ত করলে আমার দুঃখ হয় না, ভালোই লাগে যে ঠিক আছে তাহলে তো এগোচ্ছি, আমরা ঠিক দিকেই আছি। এরকম বহু জিনিস যেগুলো আমরা বলতাম, যেগুলো লোকে আগে বিশ্বাস করতে হয়, সেগুলো সব ধীরে 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 টেক্সট বইতে এখন ঢুকে গেছে বিদেশের বলে। এখন একটু অত্যাচারটা কমেছে, এখন আমরা আরেকটু ওই জন্য গিয়ার বাড়িয়েছি যাতে আবার এসে অত্যাচারগুলো শুরু করে দেয়। এমনি অনেকে আবার কিন্তু ভাবে যে আবার এই সামান্য ব্যাপারের জন্য ডাক্তারের কাছে যাব, অ্যাপোলোর মতো হসপিটালে যাব, এ তো এমনি ঠিক হয়ে যাবে নর্মাল কোর্সে, প্লাস ওই কতটা এক্সপেন্সিভ সেটা একটা ম্যাটার করে। তো অ্যাভারেজে মোটামুটি ধরুন আপনি বললেন 8 মাস, এইটাই আপনি বুঝুন। এবং কীরকম ইন্টারেস্টিং ব্যাপার, আমার একজন থেরাপিস্ট মাথা ঘামিয়ে বের করেছে যে স্যার যদি বাড়ির কারুর হার্টের একটা স্ট্রোক হয়, এই পুরো খরচাটা যেটা ধরুন 6 মাস ধরে করলো, সেটা একদিনে দেয় দেখেছি, তাহলে এইটা নিয়ে ওদের অত আপত্তি কেন? না বাবা আপত্তি আছে, কি করব, কিছু করার নেই এগুলো, ঠিক আছে। ইডিওসিনক্রেটিক ওয়ে অফ থিঙ্কিংটাকে আমাদের এমন কচলানো আছে যে তারা অদামি ভুলভাল লোকে চালানো সেন্টার, একটা মানে বিরাট কর্পোরেট গ্রুপ যারা উল্টো পাল্টা স্টেম সেল, মাল্টিভিটামিন, হ্যানা ত্যানা, ইঞ্জেকশন এইসব দিয়ে বেড়াচ্ছে, দিয়ে বলছে ঠিক হয়ে যাবে, হচ্ছে না, থেরাপিও দিচ্ছে তারা, তাই জন্য একটু হচ্ছে, বলছে ওটাই ঠিকটা বলে চালিয়ে যাচ্ছে। সেখানে কিন্তু লোকের যেতে অসুবিধা হচ্ছে না এবং পয়সা তারা কিছুই কম দিচ্ছে না, বাচ্চা ভালো হচ্ছে না। আর এখানে এলে ঠিকঠাক করে ঠিকঠাক ভালো হয়ে যাচ্ছে, এইটাতে লোকের আপত্তি আসছে বেশি। এটা তৃতীয় বিশ্বের দুঃখ, কিন্তু কাজটা করার প্রয়োজনীয়তাটাও সেই জন্য এত বেশি। যদি আমরা ঠিকভাবে কাজ চালিয়ে যেতে পারি, সত্যের জয় একদিন হবেই, হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, সেইটাই আসতে দেখা যাচ্ছে একদম সম্পূর্ণ, মানে বিশ্ব জুড়ে ব্যাপারটা আসছে এবং বিশ্বের নানান জায়গার থেকে পেশেন্টরা অ্যাক্সেস করছে, আসছে, ভালো হচ্ছে। এই সমস্ত কটা জিনিস চালু হচ্ছে বিকজ আমরা সায়েন্সটাকে একটুও ডায়া বায়া করছি না, একবারও বলছি না যে আচ্ছা ঠিক আছে ওটা একটু ম্যানেজ করে করছি না, তাতে আমাদের লস হয় হোক, অন্যদের ওখানে যাচ্ছে যাক, বাবা মা তো চুজ করছে, আমরা তো ঘাড়ে ধরে কাউকে আনছি না। যার ইচ্ছা আছে সে আসুক, এসে বাচ্চাকে ভালো করে চলে যাক, যদি ভালো না লাগে করবে না, আপত্তি নেই তো কিছু, কিন্তু কনসিকুয়েন্স এতগুলো আছে। সেই জন্য মুখের ফেনা তুলে বলা যে বাবা এই যে যেটা করছো সেটা কনসিকুয়েন্সটা বুঝিয়ে দেওয়া তো আমার দায়িত্বের মধ্যে পড়ে, বুঝিয়ে দিই। কেন শিশু তো আর নিজে বলতে পারবে না, শিশু কিন্তু বলছে, মানে সে কিছুদিন এখানে করার পরে সে চট করে এখানে ছেড়ে যেতে চাইছে না, আমার রুম ছেড়ে বেরোতে চায় না। লক্ষ্য করলে বুঝতে পারা যাবে শিশু বলছে, কিন্তু সে কথা শোনার লোকের অভাব আছে। আমরা একেবারে আলোচনার শেষ দিকে এসে গেছি, আরও কিছুটা হয়তো কথা চালিয়ে যেতে পারলে ভালো হতো, লোকে অনেক কিছু জানতে পারতো। আমরা পরে এটা নিয়ে ডিটেলস হয়তো শুনবো একজন ডায়েট্রিশিয়ানের কাছে, কিন্তু ছোট করে যদি বলতে হয় যে শিশুর এই যে সুষম বিকাশ, এটার জন্য
খাওয়া দাওয়া, এবং এটার জন্য অনেক অফ দ্য শেলফ প্রোডাক্টের ওপর আমরা অনেক সময় নির্ভর করি। তো এইটার ক্ষেত্রে খাওয়া দাওয়া যেটা ন্যাচারাল ডায়েট, এইটার হ্যাঁ, এইবার বুঝলেন কেন আমাদের খেটে খেতে হয়। তা না হলে অফ দ্য শেলফ প্রোডাক্ট বেচে খেতে পারতাম, এইটা আমরা করি না। ট্রুথটা কি? কাজের মধ্যে দুই, খাই আর শুই, এই দুটো জিনিস আমরা আগে রিপেয়ার করা দিয়ে শুরু করি। এগুলোর ভাইটাল ফাংশনগুলো আপনি যখন আমাদের নিউট্রিশনিস্টের সাথে কথা বলবেন, সে তো আমাদের এই স্পেশালিস্ট বাচ্চাগুলো ট্রেনিংটা নিয়েই করছে এবং আমাদের এই ডিপ্লোমাটাও করছে। সুতরাং তার মুখ থেকে শুনলে আপনারা আরও বেটার বুঝতে পারবেন যে কীরকম ভ্রান্ত ধারণা চালু আছে এবং আমাদের এখানে কীরকম ম্যাজিকের মতো সেগুলোকে ঠিক করে দেওয়া। তো যা বললেন সেটা ঠিকই, আমরা ধাপে ধাপে এগুলো জানবো। একদিনের জন্য হজম করাও মুশকিল এত কথা। থিঙ্কিং একটা প্যারাডাইম শিফট আসছে এবং সেটা আসছে বলেই আমরা এই সময় বসেছি এগুলোকে বলতে। এরপরে আমরা এক একটা পার্ট ভেঙে ভেঙে যদি আলোচনা করি এবং আমাদের টিমের নানান লোক এসে যদি সেগুলো আপনাদের বোঝান, দেখবেন আপনারা বুঝতে পারবেন, বুঝতে অসুবিধা হবে না, বোঝাটা অনেক সহজ হবে। বোঝাটা সহজ হবে, প্লাস ইকোনমিক নিড আছে না। কেননা আপনি কত একটা বাচ্চার পেছনে ফালতু খরচা করে যাবেন, কেনই বা ফালতু করবেন যেখানে সঠিক খরচাটা করা যায়। দায় পড়লে তো করতেই হয়, বললাম না হার্টে স্ট্রোক হলো, আমি গিয়ে দাঁড়াম করে এতগুলো পয়সা দিয়ে হয়তো দেরিতে করলে বেশি করতে হবে। এক্স্যাক্টলি। আমরা এতক্ষণ ডক্টর ভট্টাচার্যের কাছে শুনছিলাম অনেক জীবনের একেবারে গুরুত্বপূর্ণ কথা, বলা যেতে পারে কাইন্ড অফ লাইফ লেসন। এগুলো সবাইকারই ফলো করা উচিত। আমি শুধু রাজনীতিক বা রাজনৈতিক আঙ্গিক থেকে এই কথাটা ব্যবহার করতে চাইছি না, তবুও বলছি এই সবকে সাথ সবকে বিকাশ এর যে নিগুড় অর্থ সেটা তখনই সফল হবে যখন কিন্তু সোচ বদলো দেশ বদলেগা, সোচ বদলো দেশ বদলেগা, ওইটা আসবে এবং শিশুর সুষম বিকাশের প্রতি আমরা যেটা যথাযথ উপযুক্ত ফোকাস দেওয়া দরকার সেইটা আমরা দেবো। আপনারা কিন্তু দেখতে থাকুন, কারণ এরপরে এই সংক্রান্ত এবং আরও অন্যান্য কীভাবে আপনারা ভালো থাকতে পারবেন। আমরা কথায় কথায় সবাইকে বলি ভালো থেকো, কিন্তু এই ভালো থাকতে গেলে যা করতে হবে তার জন্য একটা জ্ঞানের দরকার, সঠিক জ্ঞান। সেইটা আমরা এই ধরনের মানুষদের থেকে পাবো যারা এইটা নিয়েই অহর্নিশি একেবারে নিযুক্ত আছেন। ততক্ষণ আপনারা দেখতে থাকুন ক্যালকালিং ইন্দো বাংলা টাইমস।